প্রথম একটা কথা বলি, আমি কিন্তু ওসমান হাদিকে খুব আগে থেকে চিনি না। আমি মনে করি অনেকেই চেনে না। উনি একটা ইউনিভার্সিটি পড়াতেন, এই যে যখন রামপুরের এদিক দিয়ে ওই ওই আর্মি বা পুলিশ খুব অত্যাচার করছে, গুটি করছে, তখন রেজিস্ট্যান্স মুভমেন্ট উনি ছিলেন। এর বাইরে উনি কোনো একটা ফোকাস লোক ছিলেন না, কোনো নেতা ছিলেন না, কিচ্ছু না। তার পরিচয়টা হতে থাকলো উনি যখন 5ই আগস্টের পর থেকে বলতে লাগলেন, এবং বেশি করে এনসিপি সম্পর্কে বলতেন। এনসিপি যে বাড়াবাড়ি করছে, ক্ষমতার অপব্যবহার করছে, লুটপাটের কথাও তিনি বলেছেন। মানে এগুলো একেবারে বিপরীত ধর্মী এদের সঙ্গে। তো এনসিপিও তার মধ্যে গেছে। প্রথম কথা হচ্ছে যে এইভাবে একটা লোককে যদি হত্যা করা হয়, তার বিরুদ্ধে আপনি যাবেনই, যদি আপনি মানুষ হন। সেই হিসেবে সবাই গেছে, সেটা ঠিক আছে। কিন্তু ওনাকে আপনি কোনো একটা কিছুর সিম্বল তৈরি করতে পারেননি। উনি নিজেও হননি, আবার মানে সাধারণভাবে মানুষের কাছে সেরকম করে যায়নি। একটা বিপদ আছে, কিন্তু তাহলে যে মানুষ মারা গেলে না সমালোচনা তো করা যায় না। ইউ হ্যাভ টু সে মানে টক এভরিথিং গুড অ্যাবাউট হিম। এরকম যদি হয় তো তখন একটু মুশকিলের মধ্যে পড়তে হয়। ওনাকে আমি দেখেছি, মানে আমি ধরেন 2-3টা টক শোতে দেখেছি, হি ওয়াজ ব্রিলিয়েন্ট। টক শো কিংবা ধরেন যে ইয়েতে সেমিনারে, গোল টেবিলে, আপনি এক জায়গায় ছিলেন, মনে আছে কিনা আপনার? ওই যে ইয়েতে করলাম, কি বলে, বেলি রোডের ওইখানে। মানে বক্তৃতা করতেন উনি খুবই স্পষ্ট, খুবই সাহসী, এবং তার মধ্যে দেশপ্রেমের সাথে আবেগ মিশে একটা স্ফুরণ বোঝা যেত। এইটা সম্ভবত তাকে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করেছিল যারা যারা শ্রোতা তাদের কাছে, সেই হিসেবে গেছেন। এইখানে তাকে সমর্থন করে ইত্যাদি করে তার ন্যারেটিভ নিয়ে, তার লক্ষ্য বুঝে তাকে কেউ সমর্থন করেছে এরকম আসেনি। তার যে সংগঠন, এটা যে একটা কমিটি আছে, আমি তো তাই জানতাম না। আজকে দেখলাম তার দলের সাধারণ সম্পাদক একজন আছেন, বক্তৃতাও করেছেন, যদিও বক্তৃতাটা আবার আর এক রকমভাবে মূল্যায়ন করা যাবে। তো উনি এই যে কাজগুলো করছেন, তখন পর্যন্ত এই যে লেখা বা ওপিনিয়নগুলোর কথা বললেন, তার সাথে তার কোনো সম্পর্ক হয়নি। ওপিনিয়নটা খুবই পিকুলিয়ার। কেন? এইটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান? বিপ্লব আর অভ্যুত্থানের মধ্যে কি কোনো তফাৎ আছে? এগুলো আলোচনাই কখনো হয় নাই। আমরা যেরকম বুঝি আমাদের ছোট বয়স থেকে করতে করতে, বিপ্লব মানে একটা সমাজের বা কোনো বস্তুটা গুণগত রূপান্তর হতে হবে, শুধু পরিবর্তন নয়, রূপান্তর হতে হবে। মানে একটা জিনিস ছিল বদলে একটা নতুন জিনিস তৈরি হলো। এই অভ্যুত্থানে, এই যে জুলাই আগস্টে যেটা হয়েছে, এইরকম হয় নাই। আপনার ক্ষমতার পরিবর্তন হয়েছে, নতুন কেউ আসছে, কোয়ালিটেটিভ চেঞ্জ হয়নি। আমরা ভালোভাবে কথা বলেছি, সংস্কারের কথা বলেছি, সেই সংস্কারও শেষ পথে একমত হতে পারিনি। এবং সেখানে কোনো রকমের ছ্যাপলা দিয়ে একভাবে মিলে চলো আমরা নির্বাচনটা করে ফেলি। এটার যে শপথ হয়েছে, সেটা হয়েছে আর্টিকেল 106-এর উপরে। তারপরে আবার দেখেন, শপথ যে নিয়েছেন সেটাও কনস্টিটিউশনের বেসিসে নিয়েছেন। তখন থেকে মানে যে শিক্ষার্থীরা এত বড় আন্দোলন, তারা অপোজ করছেন, তাই এটা এরকম হবে না, এটা বিপ্লব হতে হবে। এবং 2-1 আছেন যারা লিখছেন যেটা বিপ্লব উচিত, এটাকে সারেন্ডার করে দেওয়ার, একটু বুর্জোয়া ডেমোক্রেসি, যেটার মধ্যে সমস্ত কদাকার এই ওই বিষয়গুলো আছে, এইটার নিষ্পত্তি হওয়া দরকার ছিল। প্রফেসর ইউনুস এটা করতে পারতেন। প্রফেসর ইউনুস এই থিওরিটিক্যাল সাইডে জানিনি। ওনার ব্যাপারে আরও আমার অনেক সমালোচনা হিসেবে অন্য সময় করেছি, কিন্তু এই জায়গাতে আমি বলছি বিতর্কটা রেখেই গেছেন। আপনি কেন চুপ্পুকে রাখলেন, কেন এই জায়গায় অন্য কিছুকে আনলেন না? আপনার তো যুক্তি তো বলতে হবে। পলিটিক্সে কিন্তু উইদাউট এক্সপ্লেনেশন আপনি যখনই যেতে চাইবেন, তখন আমার মনের মধ্যে প্রশ্ন টকবক করবে। আমি যখন পারবো বলবো, আমার কথা শুনে 10টা লোক যদি একমত হয়ে যায়, তখন তারা অপোজ করবে। এইখানে ভেতরে ভেতরে এরকম করে পজিশন অপোজিশন ওদের মধ্যেই তৈরি হয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে কোথায় আপনার নাহিদ আছে, কোথায় আপনার ইয়ে আছে, আমাদের কি বলে এই হাদি আছেন, কোথায় কথার কথা বুঝি ধরেন ফারহান মাজার আছে, বা কোথায় বাইরে থেকে বা ভেতর থেকে যারা টকশো করছেন, এগুলো আপনার বুঝতে অসুবিধা হবে। খুব সুস্পষ্ট ডিরেকশন পাইনি। ফলে এখন দাঁড়িয়েছে, ইভেন প্রফেসর ইউনুস যখন বললেন, আমরা তোমাকে শেষ বিদায় জানাতে আসিনি, আমরা শপথ করতে আসছি যে তোমার আদর্শ আমরা বাস্তবায়ন করব। কি আদর্শ বলেছেন উনি? ওনার পলিটিক্যাল কোনো ন্যারেটিভ তো নাই। ফলে কোনো জিনিসে এইটা এই জায়গাতে দাঁড়াচ্ছে না। এবারে অনেকটা স্ট্রে কমেন্টের মতো কিছু কিছু পাবেন। উনি নির্বাচনের পক্ষে বলেছেন। হ্যাঁ, হাদি কোনো সময় এটা একটা বিপ্লব বলে, আবার দ্বিতীয় বিপ্লব করতে হবে, আবার সেকেন্ড কী বলে রেভলিউশন, সেকেন্ড রিপাবলিক করতে হবে, এসব কথাবার্তা তার মুখে আমি কোনো শুনেছি বলে মনে করি না। সেদিক থেকে উনি ডিফারেন্ট ছিলেন। কিন্তু হয় এরকম, মানে অনেক সময় যে ওই যে বলে না, মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন আপাত মস্তক একজন সেকুলার লোক, মুসলিম লীগের প্রেসিডেন্ট বানানো হয়েছে। ও সব সময়
প্যান্ট শার্ট পরতো, স্যুট কোট পরতো, বললো মুসলিম লীগের প্রেসিডেন্টের টুপি মাথায় দেন, উনি তো টুপি মাথায় দেবে না, শেষ পর্যন্ত একটা স্টাইলিশ ক্যাপ পরিয়ে দিলেন। মানে মানুষকে এইরকম করে আপনি ইমেজ গড়ে তোলেন, সে যাই হোক মানুষকে যাতে অন্য একটা কনসেপশন দিতে পারেন। এইখানে বিষয়টা সেরকম হয়েছে। এই দ্বিচারিতাটা আমরা আমাদের স্বাধীনতা অর্জনের পর থেকে নিয়মিত করে যাচ্ছি, যে জন্য কখনো এগুলো নিষ্পত্তি করা যাচ্ছে না। এখন আমি মনে করি এই জায়গাটা যদি ধরতে পারেন তাহলে ভালো, কিন্তু এটা এরকম হবে না যে আবেগটা আছে, সেই আবেগ নিয়ে একদিন দুদিন হয়তো চলবে, নতুন কোনো বয়ান যদি তৈরি করেন। আমি এরকম করে বাতাসে শুনলাম বলবে যে না, এই সরকার চলবে না, এখন দ্বিতীয় একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে। এইটি আজকে ঘোষণাও নাকি করবার কথা ছিল। আমি জানি না, মানে লোকের কাছে শোনা বা কোনো কোনো জায়গাতে কোনো ফেসবুকে হয়তো কেউ বলেছে, কিন্তু এই জায়গায় যাচ্ছে না। কিন্তু এন্টায়ার জিনিসটা একটা অনিশ্চিত অবস্থা তৈরি করছে ভোটের জন্য। যে কথাটা আজিজ সাহেব বলছিলেন, ওনার কথাই কিন্তু হলো যে ওই জায়গাতেই ধাক্কা দিচ্ছে। তার মানে কেউ কেউ চাইছে এই নির্বাচন যেন না হয়, নির্বাচন না হলে তো গভর্নমেন্ট পরিবর্তন হবে, তখন যদি তারা তাদের মতো গভর্নমেন্ট আরেকবার আনতে পারে। এখনই যারা এর বাইরে আছে, যারা ভাবেন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, তারা খুবই যুক্তির সাথে, ধৈর্যের সাথে, সাহসের সাথে এই কথা বলতে হবে যে এগুলোর বিরুদ্ধাচারণ করতে হবে। একটু আগে স্যার হোসেন আপনাকে একটা জিনিস দেখালো না, ওই যে আপনার লক্ষ্মীপুরের একটি বাচ্চা মেয়ে তাকে ঘরের ভিতরে তালাবদ্ধ অবস্থায় মানে বাচ্চা পুড়িয়ে মারছে, মানে আপনার তো মানুষই নাই, এবং এইটা নিয়ে আপনি কোনো শোরগোল দেখছেন না। তার মানে অত বড় একটা মর্মান্তিক ঘটনায় আপনার মর্মে এতটুকু আঘাত পড়ে নাই, আপনি কাঁদছেন না, জাতি কাঁদছে না, জাতি বরঞ্চ অন্যদিকে চলে গেছে। খুবই ডেঞ্জারাস সিগন্যাল এগুলো। আমি মনে করি দাঁড়ানো উচিত সবাই মিলে।